ব্রেকিং নিউজ হচ্ছে, ভারতের বৈদেশিক দপ্তরের মুখপাত্র রণবীর জয়সওয়াল উনি জানিয়েছেন কিছুক্ষণ আগে যে শেখ হাসিনার স্বাস্থ্যের অবনতি হয়েছে এবং ওনাকে ভারতের একটি স্বনামধন্য হাসপাতালে ভর্তি করা হচ্ছে। এবং আরো জানানো হয়েছে যে শেখ হাসিনা জানিয়েছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আরব আমিরাতে বিক্ষোভ দেখিয়ে দণ্ডিত ৫৭ প্রবাসী বাংলাদেশিকে ক্ষমা করেছেন। বিক্ষোভে অংশ নিয়ে শাস্তি পাওয়া ৫৭ বাংলাদেশিকে ক্ষমা করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির রাষ্ট্রপতি মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান তাদের ক্ষমা করেন। শিগগিরই তাদের বাংলাদেশে ফেরত আনা হবে। বরং প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন সরকারের সবচেয়ে ঘনিষ্ঠ, সরকারকে একটা স্বৈরাচারী সরকারকে টিকিয়ে রাখার ক্ষেত্রে সবচেয়ে ঘনিষ্ঠভাবে যে কয়টা প্রতিষ্ঠান কাজ করেছে তার মধ্যে একটা হলো এই নির্বাচন কমিশন। আপনাকে হুঁশিয়ারি করছি, সাবধান করছি এবং আহ্বান করছি, সসম্মানে রাষ্ট্রপতি পদ ছাড়ুন, না হলে গণভবনের যে পরিস্থিতি আমরা করেছি। অন্তর্বর্তীকালীন সরকারের চমৎকার একটা কূটনৈতিক সফলতা আমরা দেখলাম। সত্যি জনতার বিজয়। সত্যি ডক্টর ইউনূস এবং এই সরকার জনগণের কাছ থেকে ধন্যবাদ পাওয়ার যোগ্য। এই প্রথমবারের মতন সোহেল তাজ সেই পিলখানা হত্যাকাণ্ড নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখোশ খুলে দিয়েছেন। এটা হয়তোবা তিনি এখন সেলফ ডিফেন্সে করছেন, বাট এটা আমরাও বুঝি। ছাত্রলীগ ফিরে এসেছে সহসমন্বয়ক পরিচয়। আসসালামু আলাইকুম দর্শক, গুরুত্বপূর্ণ একটি নিউজে আপনাদের সকলকেই স্বাগতম। দর্শক, আমি আশা করছি আপনারা ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং কোন দিকটাকে ইঙ্গিত করছে। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই মূল রহস্যগুলো বা আসল ঘটনাগুলো জানতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। আমি ভিডিও শুরুতে আপনাদের যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। ডক্টর প্রফেসর ইউনূস স্যারের অনুরোধে আরব আমিরাতের রাষ্ট্রপতি ক্ষমা করলেন ৫৭ জন বাংলাদেশিকে। কারাবন্দী অবস্থা ৫৭ জন বাংলাদেশিকে কারাগারের তাদের সকল জেল, কারো কারো যাবজ্জীবন, কারো কারো 10 বছর, 11 বছরের যে জেল হয়েছিল, প্রত্যেকেই বাংলাদেশে ফেরত যাবেন অতি শীঘ্রই কারাগার থেকে। প্রিয় দর্শক, আমি গত 2 দিন আগে একজন দর্শক আমাকে প্রশ্ন করেছিলেন জনতার কথা অনুষ্ঠানে এই বিষয়টা নিয়ে। আমি বলেছিলাম একটু সময় দেন, একটু সুযোগ দেন, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের একটি টেলিফোনেই এই কাজটি হয়ে যাবে। ইউনূস স্যার আজকে নিশ্চয়ই আরব আমিরাতের প্রেসিডেন্টের সাথে কথা বলেছেন এবং সেই ফলাফলটা আমরাও জানতে পারলাম ইউনূস স্যারের হেড অফিস বা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মুখপাত্রের কাছ থেকে। আমরা আজকে ইনকিলাব পত্রিকা যা লিখেছে আপনাদেরকে একটু তুলে ধরছি। সংযুক্ত আরব আমিরাতে ফেডারেল আদালতে দোষী সাব্যস্ত হওয়া ৫৭ বাংলাদেশিকে ক্ষমা করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। শীঘ্রই তারা বাংলাদেশকে তাদেরকে পাঠাবেন। মঙ্গলবার ৩রা সেপ্টেম্বর সকালে এক বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একথা জানান। প্রিয় দর্শক, আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আরো কয়েকবার আপনাদের সামনে তুলে ধরেছি। তিনি হলেন বিশ্বের রাজাদের রাজা, বাদশাদের বাদশাহ। সারা বিশ্বে বর্তমান সময়ে যে কয়জন শক্তিশালী রাষ্ট্রপ্রধান আছেন এর মধ্যে প্রথম সারির 10 জনের একজন হলেন বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। উনি এতই সম্মানী, পৃথিবীর 100টি দেশের রাজা বাদশারা সব কাজ ফেলে দিয়ে ওনার টেলিফোন ধরবেন। পৃথিবী যারা পরিচালনা করেন তারা ওনার সাথে কথা বলার জন্য, ওনার সাথে যুক্তি পরামর্শ করার জন্য অপেক্ষমান থাকেন। সেই ধরনের একজন ব্যক্তি পেয়েছে তৃতীয় বিশ্বের একটি দরিদ্রতম দেশ বাংলাদেশের প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা। সেই জিনিসটা আমাদেরকে ভুলে গেলে চলবে না। ওনার যোগ্যতা, ওনার সম্মান, ওনার একটা টেলিফোনের মূল্য। আজকে আমি আপনাদের সামনে প্রশ্নটা ছেড়ে দিলাম, যদি আজকে একটি গণতান্ত্রিক সরকার থাকতো, আওয়ামী লীগ চলে গেছে, ধরুন বিএনপি আসছে, আওয়ামী লীগ চলে গেছে, ধরুন জামাত আসছে, আওয়ামী লীগ চলে গেছে, অন্য কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসছে, আমরা কি এত তাড়াতাড়ি এই কয়েকদিনের মাথায় 1 মাস যাওয়ার আগে এই 25-26 দিনে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ক্ষমতায় নিয়েছেন, এত তাড়াতাড়ি আমরা এই ৫৭ জন মানুষকে ফেরত নিতে পারতাম? এই প্রশ্নটা আপনাদের বিবেকের উপরে ছেড়ে দিলাম। আমি আপনাদের বিবেক দিয়ে কমেন্টস করে আপনাদের মতামত লিখবেন। কোনো মুহূর্তে রাষ্ট্রপতি যে কোনো অঘটন ঘটাতে পারে। আমার প্রশ্ন হলো, ডক্টর ইউনূস সাহেবকে কেন আপনি রাষ্ট্রপতিকে সেই সুযোগ দিবেন? কেন আপনি রাষ্ট্রপতিকে সেই সুযোগ দিচ্ছেন যেখানে রাষ্ট্রপতিও পালিয়ে যাওয়ার কথা? হাসিনার পরপর রাষ্ট্রপতি পালিয়ে যাওয়ার কথা, রাষ্ট্রপতি গ্রেপ্তার হওয়ার কথা। যেহেতু হাসিনার যে দুর্বৃত্তায়ন, হাসিনার যে দুর্নীতি, হাসিনার যে দুঃশাসন, হাসিনার যে সকল অপকর্ম
সবগুলো আপনি জানেন। আপনার ছায়াতে, রাষ্ট্রপতির ছায়াতে হাসিনার দুঃশাসনগুলো চলেছে। সুতরাং আমরা ছাত্র জনতার পক্ষে আপনাকে হুঁশিয়ারি করছি, সাবধান করছি এবং আহ্বান করছি, সসম্মানে রাষ্ট্রপতি পদ ছাড়ুন, না হলে গণভবনের যে পরিস্থিতি আমরা করেছি বঙ্গভবনের সেই পরিস্থিতি হবে। আমরা তো চাই, জনগণ তো চায় যে আপনি রাষ্ট্রপতির পদে না, আপনাকে আমরা লাল ঘরে দেখতে চাই। আপনার যে সমস্ত অপরাধ আপনি করেছিলেন অতীতে, রাষ্ট্রপতির হওয়ার আগে যে অপরাধগুলো করেছিলেন, রাষ্ট্রপতি হওয়ার পরে যে ছাত্রদের রক্ত জড়িয়েছেন, ছাত্রদের জীবন নিয়েছেন, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের রক্ত নিয়েছেন আপনি, সেজন্য আপনাকে লাল ঘরে পাঠানো উচিত ছিল। এখন আপনি এখনো পদত্যাগ করেন নাই, পদত্যাগ করবেন, না হলে লাল ঘরে পাঠানো হবে। পদত্যাগ করবেন স্বেচ্ছায়, না হলে গণভবনের পরিস্থিতি বঙ্গভবনে হবে। আমরা চাই না গণভবনে যা হয়েছে বঙ্গভবনে তাই হোক। আমরা চাই। ব্রেকিং নিউজ হচ্ছে, ভারতের বৈদেশিক দপ্তরের মুখপাত্র রণবীর জয়সওয়াল উনি জানিয়েছেন কিছুক্ষণ আগে যে শেখ হাসিনার স্বাস্থ্যের অবনতি হয়েছে এবং ওনাকে ভারতের একটি স্বনামধন্য হাসপাতালে ভর্তি করা হচ্ছে। এবং আরও জানানো হয়েছে যে শেখ হাসিনা জানিয়েছেন উনি ভারতে সেফ বোধ করেন এবং উনি চাচ্ছেন না ভারত ছেড়ে বেলারুশ বা রাশিয়ায় চলে যেতে। এবং আরও জানানো হয়েছে যে উনি যদি চান, যেহেতু ভারত ওনাকে আশ্রয় দিচ্ছে, ওনাকে ভারত থেকে ট্রাভেল ডকুমেন্ট দেওয়া হবে এবং উনি চাইলে কিছুদিন পরে উনি ট্রাভেল করতে পারবেন এই দেশ সে দেশ, যদি তাকে ভিসা দেওয়া হয়। এবং ওনার পরিবারও চাইলে ওনার সাথে জয়েন করতে পারবে এবং তাদেরকেও এই পাসপোর্ট দেওয়া হবে। আরেকটি বিষয় হচ্ছে যে ভারত এই প্রথম নয় যে এরকম ট্রাভেল ডকুমেন্ট দিয়েছে। এরকম ট্রাভেল ডকুমেন্ট দেওয়াটা জরুরি হচ্ছে যেহেতু বাংলাদেশ থেকে শেখ হাসিনার সে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট বাতিল করা হয়েছে। শেখ হাসিনা উনি যে প্রথমবারের মতো পাচ্ছেন, আর কেউ এর আগে পায়নি ভারত থেকে ট্রাভেল ডকুমেন্ট, তা কিন্তু নয়। আফগানিস্তানের নজিবুল্লাহ উনি চেয়েছিলেন ভারতে এসে থাকতে এবং তার পরিবার কিন্তু শেষ পর্যন্ত ভারতে এসেছিল। ওনাকে যদি মেরে ফেলা হয়েছিল আফগানিস্তানে, কিন্তু ওনার পরিবার আসার পরে তাদেরকে কিন্তু এই ট্রাভেল ডকুমেন্ট দেওয়া হয়েছিল, আশ্রয় দিয়েছিল ভারত। যদিও ভারত কিন্তু আবার জেনেভা কনভেনশনের সিগনেটারি দেশ নয়, কিন্তু ভারত স্পেশাল প্রভিশনে নজিবুল্লাহ পরিবারকে ভারতে থাকতে দিয়েছিল এবং আজ অবধি তারা ভারতেই আছে। এছাড়াও ভারত দালাই লামাকে আশ্রয় দিয়েছে, আপনারা জানেন। চায়না তার পার্শ্ববর্তী দেশ, কিন্তু চায়না জাতিসংঘে গিয়েও সেটা সুরাহা করতে পারেনি। দালাই লামা 1959 সাল থেকেই ভারতেই আছে। কিন্তু যেটা বাংলাদেশ সরকার করছে না, বাংলাদেশ সরকার কিন্তু এখন পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করছে না। কেন ওয়ারেন্ট নিয়ে কেন দেরি করছে হিসাব আসছে না। যদি শেখ হাসিনাকে আসলেই তারা প্রবলেমে ফেলতে চাইতো তাহলে ওয়ারেন্ট ইস্যু করতো। ওয়ারেন্ট ইস্যু করলে তাকে আশ্রয় দেওয়াটা, যেহেতু বাংলাদেশের সঙ্গে এক্সট্রাডিশন চুক্তি আছে, একটু ডিফিকাল্ট হয়ে যেত। কিন্তু ভারতের জন্য যেন ওয়াকার বা এর পেছনে যারা কলকাঠি নাড়ছে তারা চাইছে না যে শেখ হাসিনা বিপদে পড়ুক, ভারতকে বেশি প্রেশার দেওয়া হোক। ব্যাপারটা আমার কাছে ভালো ঠেকেনি। এটা এখানে অনেকটা নতজানু নীতির মতো দেখা যাচ্ছে। এবং আরও যে বিষয় লক্ষণীয় যে আইসিসিতেও খুব একটা চাপ দেওয়া হচ্ছে না এখন পর্যন্ত বাংলাদেশ তরফ থেকে। আইসিসি থেকে যদি ওয়ারেন্ট ইস্যু করা হতো, এমনকি বাংলাদেশের থেকে যদি ইন্টারপোলে রিকোয়েস্ট করা হতো শেখ হাসিনার ট্রাভেল কিন্তু এদিক সেদিক প্রবলেমেটিক হতো, সেটা বাংলাদেশ সরকার এখন পর্যন্ত করেনি। সেখানে তাদের ফেইলার আছে। ব্যাপারগুলো আমার কাছে ভালো ঠেকছে না। যাই হোক, সব কিছু মিলিয়ে শেখ হাসিনার সিদ্ধান্ত, উনি ভারতেই থাকবেন, উনি হাসপাতালে ভর্তি হতে যাচ্ছেন, ওনার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, নির্বাচন কমিশন একটা স্বাধীন সত্তা, এটা একটা সাংবিধানিক একটা প্রতিষ্ঠান, যেখানে সরকারের কোনো প্রকার নিয়ন্ত্রণ থাকার কথা নয়। তাহলে এই নির্বাচন কমিশন হাসিনা সরকারের আমলে যে আচরণটা করেছে, এখন সে আচরণটা করতে হচ্ছে না কেন? তাহলে কি তখন তারা হাসিনা সরকার দ্বারা নিয়ন্ত্রিত হয়েছে? যদি হয়ে থাকে তখন তো তারা সেটা স্বীকার করেনি। তারা তো বলেছে তারা আইন অনুযায়ী কাজ করেছে। তাহলে তখন তারা সেটা স্বীকার না করলেও তার মানে তখন তারা মিথ্যা বলেছে। এটা ক্লিয়ার। তার মানে তারা হাসিনা সরকারের আমলে হাসিনা সরকার যা চেয়েছে তারা কেবল তাই করেছে, এবং তারা যে নির্বাচনটা অনুষ্ঠান করেছে সেটাও তারা ওই সরকারের বলে দেওয়া পদ্ধতিতেই নির্বাচনটা করেছে। তাহলে এই নির্বাচন কমিশনের গ্রহণযোগ্যতা, বৈধতা, মানুষের কাছে তার যে সম্মান কোথায় থাকে? অথচ বাগাড়ম্বরে কিন্তু এর কোনো অংশে কম না।
একটা জিনিস আপনারা খেয়াল করে দেখবেন যে সরকার পতনের পর বিভিন্ন সেক্টরে যারা ওই সরকারকে টিকিয়ে রাখার জন্য নানাভাবে সাহায্য করেছে, এই সমস্ত ক্ষেত্রে যাদেরকে তারা বসিয়েছিল গুরুত্বপূর্ণ পদে, তারা কিন্তু অনেকে নিজে থেকে পদত্যাগ করেছে, আবার অনেকে আন্দোলন মুখে পদত্যাগ করেছে। এবং আমি বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলাম যে নির্বাচন কমিশনে কিন্তু তেমন কিছু হয়নি। নির্বাচন কমিশনার যারা আছে তাদের সেই আত্মসম্মান বোধটা আছে কিনা আমার সন্দেহ, থাকলে তারা নিজেরাই পদত্যাগ করতেন, কিন্তু তারা কেউ পদত্যাগ করে না, কারণ তাদের মোটামুটি হিসাব এরকম যে লজ্জা করলেই তো লস। আমি যদি লজ্জিত হই আমার কর্মকাণ্ড নিয়ে, তাহলে তো আমার লস, তাহলে তো আমি এই নির্বাচন কমিশনে থাকার কারণে যে অর্থনৈতিক সুযোগ সুবিধা লাভ করি তার থেকে বঞ্চিত হব। দরকার কি? যদি অতিরিক্ত 10 দিনও থাকা যায়, 5 দিনও থাকা যায়, তো 4-5 দিন 10 দিনের কিছু ইনকাম তো হয়। তারা মনে হয় এই লোভেই লজ্জা শরমে মাথা খেয়ে রয়ে যাচ্ছে। সরকারের সবচেয়ে ঘনিষ্ঠ, মানে সরকারকে, একটা স্বৈরাচারী সরকারকে টিকিয়ে রাখার ক্ষেত্রে সবচেয়ে ঘনিষ্ঠভাবে যে কয়টা প্রতিষ্ঠান কাজ করেছে তার মধ্যে একটা হলো এই নির্বাচন কমিশন। প্রথম একটা, মানে 5টা প্রতিষ্ঠানের মধ্যে একটা, অথচ এরা নির্লজ্জ বেহায়ের মতো এখনো কিন্তু রয়ে গেছে। এবং আমার কাছে যেটা বিস্ময়কর ঠেকেছে, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা নাকি এই ধরনের প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে আন্দোলন করেছে, তারা কিন্তু নির্বাচন কমিশনকে কিছু বলেনি এ পর্যন্ত। নাকি এটা ঢাকা শহর থেকে, ঢাকা ইউনিভার্সিটি থেকে আগারগাঁওর দূরত্ব একটু বেশি হওয়ার কারণে কিনা, নাকি তারা অন্য কোনো কারণে যে এখানে গেলে তো বেশি একটা টাকা পয়সা পাওয়া যাবে না, অন্য ধান্দায় থাকি, এরকম কিনা আমি জানি না কেন। কিন্তু আমি কিন্তু ধারণা করেছিলাম, প্রত্যাশাও করেছিলাম যে এখানে কোনো একটা পরিবর্তন তারা হয়তো আনার জন্য বলবে, কিন্তু তারা বলেও নাই, কিছু করেও নাই। বহাল তবিতে হাবিবুল আওয়ালের যে নির্বাচন কমিশন, তারা সবাই বিরাজ করছে। তো এই বিষয়টা আমার কাছে মানে একটু বিস্ময়করী মনে হয়েছে। একটা জিনিস আমি বলি, সেটা হলো এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এরা কিন্তু অনেকগুলো দায়িত্ব নিয়েছে, তার মধ্যে একটা প্রধান দায়িত্ব হলো সংস্কার করা। তাহলে যে ক্ষেত্রে সংস্কার করবে বলে বলেছে, তার মধ্যে নিশ্চয়ই একটা হবে এই নির্বাচন ব্যবস্থার সংস্কার করা। আমি এই সুযোগে নির্বাচন ব্যবস্থার কিছু সংস্কার নিয়ে আমি কথা বলতে চাই। সংক্ষেপে বলি, আমি 2 লাইন বলে শেষ করব। এক লাইন হলো গিয়ে, এই যে একটা পদ্ধতি, নিবন্ধন পদ্ধতি, নির্বাচন কমিশন নিবন্ধন দিবে কোন কোন দলের প্রতীক থাকবে, কোনটা থাকবে না, এই ব্যবস্থাটা সম্পূর্ণই তুলে নেওয়া উচিত আমি মনে করি। যার ইচ্ছা রাজনীতি করবে, রাজনৈতিক দল করবে, এটা তার ব্যাপার। নির্বাচন কমিশনের হাত ধরে কিছু থাকতে পারে না, বরং নির্বাচন কমিশন অন্য জিনিস দেখতে পারে, যে দলটা গড়ে উঠেছে সেই দলটার প্রপার বাজেট ঠিক মতো হচ্ছে কিনা, সেই দলটা নীতিমালা মেনে চলছে কিনা, এটা দেখতে পারে। আরেকটা জিনিস আমি মনে করি যেটা করা উচিত, সেটা হলো এই যে যেহেতু নিবন্ধন থাকবে না, স্বতন্ত্র প্রার্থীর জন্য যে 1% ভোটারের স্বাক্ষর সংগ্রহ করা, এটাও থাকার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। নির্বাচনী সংস্কার করলে এই জিনিসটাও দেখতে হবে। তৃতীয় আরেকটা কথা বলে শেষ করি, সেটা হচ্ছে নির্বাচনী ব্যালট পেপার আমি মনে করি প্রত্যেকটা ক্ষেত্রে একটা না ভোটের ব্যবস্থা থাকা উচিত। এই কারণে থাকা উচিত যে কজন প্রার্থী ওখানে থাকবে, ধরা যায় 5 জন প্রার্থী আছে, 5টা পলিটিক্যাল পার্টি, 2 জন হয়তো সেখান থেকে হয়তো 1 জন 2 জন হয়তো স্বতন্ত্র থাকতে পারে, কিন্তু তার একজনকেও আমার পছন্দ নাও হতে পারে। সেখানে আমার যদি কাউকে পছন্দ না হয়, আমি না ভোট দেবো। ভোটারদের এই অধিকারটা কিন্তু আমি মনে করি থাকা উচিত। নির্বাচনী ব্যবস্থা সংস্কারের সময় আমি আশা করব এই সমস্ত ব্যবস্থা বিবেচনা রাখা হবে। আমি যখন নিউজটা করছি তখন আমি নিজেও অনেকটা আশ্চর্য হচ্ছি যে আমাদের দেশের পলিটিক্স আসলে কোন লেভেলে। এই প্রথমবারের মতন সোহেল তাজ, আমি বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে যে কয়েকজন মানুষকে খুব বেশি ফলো করি তার মধ্যে সোহেল তাজ ভাই অন্যতম। মনে হয় যে তার যে আইডলিজম, তার যে অ্যাক্টিভিটিস, যদি তাকেও এখন অনেকভাবে বিব্রত করার চেষ্টা চলছে, আমি সেটারও তীব্র নিন্দা জানাই। তিনি আসলে ডিফারেন্ট একটা ক্যারেক্টার। আর আজকে তিনি সেই পিলখানা হত্যাকাণ্ড নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখোশ করে দিয়েছেন। এটা হয়তোবা তিনি এখন সেলফ ডিফেন্সে করছেন, বাট এটা আমরাও বুঝি একটা সরকার ক্ষমতায় থাকলে সেই সরকারের বিরুদ্ধে এত বড় স্পর্শকাতর ইস্যুতে কথা বলা কখনোই সোজা না। আমরা জানি যে পিলখানা হত্যাকাণ্ডে আমাদের সাবেক প্রধান, কি বলা হয়, যে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী সৈয়দ তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজের ইস্যুটা নিয়েও কিন্তু কিছুটা ভাইব্রেশন শুরু হয়েছিল। এর মাঝখানে গত 3-4 দিন আগে তিনি তার অফিস থেকে বাসায় ফিরছিলেন, কোন একটা গোয়েন্দা সংস্থার 1 জন বা 2 জন কর্মচারী যারা আছেন তার পেছনে অনুসরণ করছিলেন। পাশাপাশি সকল কিছু মিলিয়ে অনেকটা চাপের মধ্যে আছেন। আর এরই মাঝখানে বাংলাদেশের প্রথম সারি গণমাধ্যম মানব জমিনের কাছে দিয়েছেন এক চাঞ্চল্যকর তথ্য। আর এরপর আসলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কি বলবেন সেটাই হচ্ছে বড় কথা। ঘটনাটি যখন ঘটেছিল 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি, তখন বাংলাদেশে অবস্থান করছিলেন না সোহেল তাজ, ওই সময় তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে। তারপর সোহেল তাজের দিকে যখন অভিযোগের তীর উঠেছিল, তখন তিনি মানবজমিনকে জানিয়েছেন পুলিশের আইজিপির সঙ্গে যোগাযোগ করেন যে তিনি যুক্তরাষ্ট্রে বসে যখন টেলিভিশনে বা বাই ফোন তিনি খবরটা পেয়েছেন, সাথে সাথেই তিনি পুলিশের আইজিকে ফোন করেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, তো তার উপরে যিনি বস ছিল স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সাথে কথা বলেন। এক পর্যায়ে তিনি কথা বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে। তৎকালীন প্রধানমন্ত্রী তার পরামর্শ না শুনে তাকে ধমক দিয়ে বলছিলেন, আমেরিকায় বসে তুমি বেশি বুঝো না, আমি বিষয়টা দেখতেছি।
এখন এই বিষয়গুলা কোথাও না কোথাও পিলখানা হত্যাকাণ্ড নিয়ে যেই রি-ইনভেস্টিগেশন হতে যাচ্ছে, কারা আসলে জড়িত, কি ঘটেছিল সেই দিন বিডিআরদের মধ্যে, কিভাবে 57 জন সেনা অফিসার সহ তাদের পরিবার সহ আমাদের বাংলাদেশের এত একটা প্রাণ কেন্দ্রে বসে এতগুলা ঘটনা ঘটে গেল, কেন আওয়ামী লীগ সরকার তৎকালীন সময় সেনাবাহিনীকে সেখানে অভিযান করার জন্য সুযোগ দেয়নি, কেন মইনুদ্দিন ফখরুদ্দিনরা, মইনুদ্দিন ছিল, তারা কেন কোনো ধরনের ভূমিকা রাখেনি, সেনাবাহিনীর অনেক অফিসারকে বরখাস্ত করা হয়েছিল, এগুলো নিয়ে কিন্তু এখানে ইস্যুটা পেঁচাইছে। তিনি বলছেন যে আমি তখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলাম, কিন্তু ঘটনার সময় আমি ছিলাম আমেরিকায়, আমার মেয়ের জন্মদিনও ছিল, আর আমার এক ঘনিষ্ঠ আত্মীয়ের হার্ট সার্জারি হচ্ছিল নিউ ইয়র্কে। আমেরিকা এবং বাংলাদেশের মধ্যে সময় ছিল ব্যবধান 11 ঘন্টা। রাত 11:30টার দিকে আমার ওই আত্মীয় আমাকে কল করেন, সোহেল এখানে তো অনেক গোলাগুলি হচ্ছে। তখন আমি বলি গোলাগুলি মানে? তখন তিনি বলছিলেন গোলাগুলি মানে অনেক গোলাগুলি। তখন সঙ্গে সঙ্গে আমি ফোন দিলাম তৎকালীন আইজিপি নূর মোহাম্মদকে, ওনাকে বললাম আইজি সাহেব পরিস্থিতি কি হচ্ছে এখানে? তিনি বললেন গোলাগুলি হচ্ছে পিলখানায়। আমি বললাম গোলাগুলি হচ্ছে তো আপনারা কি করছেন? তিনি বললেন আমরা তো আছি। এই কথা শুনে আমি বলেছিলাম পুলিশ, র্যাব, আনসার, এপিবিএন সবাইকে ডাকেন, সবাইকে দিয়ে পুরো পিলখানা ঘেরাও দেন, মুভিং করতে হবে। উনি বললেন আমরা তো মুভিং করছি। তখন তিনি বলছেন যে প্রয়োজনে সেনাবাহিনীকেও ডাকেন। তো আমার কথা শুনে আজি স্যার বললেন স্যার মন্ত্রী মহোদয় সঙ্গে আছেন, তার মানে উনি আমাকে বলতে চাচ্ছেন যে আপনার কথা আমি মানতে পারবো না কারণ সিনিয়র এখানে আছেন। তখন আমি বুঝে গেলাম তিনি আমার কথা শুনবেন না কারণ আমার সিনিয়র যিনি স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আছেন। তো সোলতাজ বলেন যে আমার মাথা তখন গরম হয়ে গেছে। এরকম ক্রাইসিস হলে পুরো এলাকা ঘেরাও করতে হয়, যাতে ভেতরে যারা আছে তারা যেন বুঝতে পারে যে তাদের পালাবার কোনো পথ নেই। পালানোর পথ যদি না থাকে তবে তারা যা করতে চাচ্ছে সেটা নাও করতে পারে। আইজির কথা শুনে আমি থেমে যাইনি, ফোন রেখে আমি স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনকে আমি ফোন করলাম, ওনাকেও আমি একই কথা বললাম। তো প্রয়োজনে সেনাবাহিনী কল করার কথা বললাম। তখন উনি আমাকে বললেন বাবা এটা তো আপা দেখছেন। আমি ওনাকে বললাম যে আচ্ছা আপা দেখছেন, এটা বিশাল একটা, আমি একটু শর্টকাট করে আনছি। তখন আমিও থামি নাই, আমি প্রধানমন্ত্রীকে কল করে একই কথা বলেছি, যা ফোর্স আছে তা দিয়ে ঘেরাও করে রাখতে হবে, আর্মি আসার আগ পর্যন্ত এটা করতে হবে, আপনি তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে কাজগুলো করেন। তখন আপা আমাকে বললেন, বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে বললেন তুমি আমেরিকায় বসে বসে বেশি বুঝছো না, আমি দেখতেছি। তখন আমার আর কিছুই করার ছিল না। তিনি বলেন দেশে এসে আমি যা দেখলাম অবাক হয়েছি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ছিল বিডিআর, কিন্তু অলৌকিকভাবে সব কাজ হয়ে যাচ্ছে, আমি দেখতে পারছি না কি হচ্ছে। তো বলা হচ্ছে যে এই সকল কিছু দেখার পর এখন আমার কাছে তো ভাই কোনো প্রমাণ তো নাই, প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের এটা একটা অন্যতম প্রধান কারণ ছিল, তাই বিডিআর বিদ্রোহের পরপরই আমি পদত্যাগ করেছি। তো এই ঘটনাটার নেপথ্যে কি ছিল? তিনি বলছেন যে আমি মন্ত্রী থাকাকালীন কোনো কিছু দেখিনি, কিছুই টের পেতাম না, কোথা দিয়ে কি চলে যাচ্ছে, কি হয়ে যাচ্ছে কিছুই জানতাম না, দায়িত্ব ছাড়ার পর কি বা দেখার আছে। তো তিনি গত 15ই আগস্ট ফেসবুকে পোস্টে বলেছেন সত্য বলার সময় এসেছে, সত্যই হচ্ছে সবচেয়ে বড় শক্তি, পিলখানা হত্যাযজ্ঞের সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। সকল কিছু মিলিয়ে ইনভেস্টিগেশন হতে যাচ্ছে, আর এগুলোতে যদি কারোর কানেক্টিভিটি থাকে, তাদের আছে, পাবলিক বুঝতেছে, আমরাও বুঝতেছি, তারপরে এটা আন্ডার ইনভেস্টিগেশন একটা ইস্যু, কি ঘটবে। তবে আমরা মনে করি সোহেল তাজ ভাইয়ের নিরাপত্তা দেওয়া উচিত, কারণ তিনি যা বলেন সত্যি বলেন, মোটামুটি তার কথাই মনে হয়, বা তার বিভিন্ন ভূমিকা ছাত্র আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন সময় আমরা দেখছি যে তিনি যতটুকু পারছেন। এখন দেখেন আপনি, আপনার কাছে মনে হচ্ছে ভাই এটা কেন হইল না, সেটা কেন তিনি করলেন না, তা আপনি কি করছেন? দর্শক আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক সবসময় জানাবেন আপনি ঠিক কোন জায়গা থেকে আজকের এই নিউজটি দেখেছেন। ভিডিওটি শেষ করছি এখানে, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফিজ।